প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের যে পাঠটি নিতে যাচ্ছি, নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। আশা করছি তোমরা সবাই ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। সর্বপ্রথম তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আমার পরিচিতি, আমি বিশ্বজিৎ ঘরামি, সহকারী শিক্ষক, কম্পিউটার, আড্ডা ডিএম, মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজকের পাঠ পরিচিতি শ্রেণী নবম ও দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় তৃতীয়। তোমরা সবাই চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ, এখানে 1000 টাকার নোট, এটা তো সবাই চেনো। এখানে অনেকগুলো টাকার নোট আছে, আর এখানে সময় দেখার জন্য ঘড়ি, এটা সবাই আমরা চিনি। তাহলে বুঝে গেছো আজকের পাঠের বিষয়। আজকের পাঠ অর্থের সময় মূল্য। আজকের পাঠ অর্থের সময় মূল্য। এই পাঠ থেকে আমরা কি অর্জন করব, কি শিখব? ভবিষ্যৎ মূল্য কি বলতে পারবে? অর্থের সময় মূল্য কি বলতে পারবে? অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে? বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তাহলে আমরা আজকে শিখব অর্থের সময় মূল্য কি। আজকে আমরা শিখব অর্থের সময় মূল্য কি। দেখি আমরা অর্থের সময় মূল্য কি। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তাহলে কি, যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তাহলে বিষয়টা সবাই বুঝতে পেরেছ, অর্থের সময় মূল্য কি। এরপরে আমরা আসি সুদের হারের কারণে অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। সুদের হারের কারণে অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি যে বর্তমান 100 টাকা, এখান থেকে 1 বছর পরে, মানে 10% সুদে 10% করলে 1 বছর পরে এর মূল্য কেমন হয়? এর মূল্য দাঁড়ায় 110 টাকা। তাহলে আমরা কি শিখলাম? যে বর্তমান 100 টাকা, এখান থেকে 1 বছর পরে গিয়ে এর মূল্য হবে 110 টাকা। তাহলে এটা কি কারণে ঘটে? সুদের হারের কারণে। বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা শিখব ভবিষ্যৎ মূল্য কি। এটা অনেকে জানে মনে হয় আমার কাছে। ভবিষ্যৎ মূল্য কি আমরা দেখি। নির্দিষ্ট সময় শেষে বর্তমান বিনিয়োগকৃত অর্থের সুদাসল সহ মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে ভবিষ্যৎ মূল্যটা কি? যে নির্দিষ্ট সময় শেষে বর্তমান বিনিয়োগকৃত অর্থের সুদাসল সহ মূল্যকে ভবিষ্যৎ মূল্য। সুদাসল সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। আসলের সাথে সুদ যুক্ত হয়ে যেটা হয় সেটাই হচ্ছে সুদাসল। এইটাকে বলা হবে ভবিষ্যৎ মূল্য। বিষয়টা ক্লিয়ার সবাই? এবার আমরা শিখব অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে পারি, এটা তোমরা আজকে খুব ভালোভাবে শিখতে পারবে আশা করি।
সবাই মনোযোগ সহকারে খেয়াল করো, একটা সূত্রের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব, যে কোনো ভবিষ্যৎ মূল্য আমরা বের করতে পারব। সূত্রটা কি? ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইনটু 1 যোগ সুদের হার হোল টু দি পাওয়ার 500। এটা ইংরেজিতে কি হয়? এফভি ইজ ইকাল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্রটা কি? এফভি ইজ ইকাল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রের মাধ্যমে আমরা সব কিছু সমাধান করব ভবিষ্যৎ মূল্যের, এই শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে। এবার দেখি এফভি সমান ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালু বলতে ভবিষ্যৎ মূল্য। পিভি, পিভি সমান প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। আর ইন্টারেস্ট মানে সুদের হার। এন নিট ইয়ার অর্থ মেয়াদ কাল বা বছরের সংখ্যা। আমরা এই সূত্রের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য খুব সহজে আমরা শিখতে পারব। আশা করি তোমরা এই সূত্রটা সবাই মুখস্থ হয়ে গেছে। এফভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এবার আমরা অঙ্কে আসি। সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় কিভাবে করতে হয়? শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 2 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? অঙ্কটা আবার করি। শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? তোমরা এর আগে যে সূত্রটা শিখছো সেই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কের সমাধান করতে পারবে। দেখো আমি এই সূত্রটা প্রয়োগ করছি যে এফভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে পিভির মান 100, আই বলতে 10% বা 0.10, এন 2 বছর। তাহলে এটা কিভাবে করতে হবে? এইগুলোর মান বসিয়ে দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। সমান 100 ইন্টু 1 যোগ 0.10 হোল টু দি পাওয়ার 2, 2 বছর, সেই 2 উপরে। এবার দেখো সমান 100 ইন্টু 1.21। এটা কিভাবে আসছে? এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই সমাধানটা করতে হয়। 1 যোগ 0.10 হোল টু দি পাওয়ার 2, এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে ব্যবহার করে এর সমাধানটা পাওয়া যায় 1.21। এইটার সাথে 100 গুণ করলে সমাধানটা বেরোবে 121 টাকা। তাহলে আমরা কি উত্তর পেলাম? যে বর্তমান 100 টাকা এখান থেকে 2 বছর পরে গিয়ে সেটা কত দাঁড়াবে? 121 টাকা। তাহলে বিষয়টা ক্লিয়ার? বিষয়টা সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা আরো একটা অঙ্কের সমাধান করি। বর্তমানে 50,000 টাকা 11% সুদে 6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? তাহলে কি দাঁড়াচ্ছে? বর্তমানে 50,000 টাকা 11% সুদে 6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? ঠিক একই সূত্র ব্যবহার করে এটাও করতে হবে। তাহলে সূত্রটা কি? দেখো সূত্রটা যে এফভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে কি পিভি বলতে কত? 50,000 টাকা, আই 11%,
বা 0.11, 11%, 11কে একসাথে ভাগ করলে ওইটা হয় 0.11। এর 6 বছর, এর 6 বছর। তাহলে ঠিক এই মানটা বসিয়ে দিতে হবে যে পিভি জায়গায় কত, 50,000, 1 যোগ আয়ের জায়গায় কত, 0.11, এনের জায়গায় কি হবে, 6 বছর। এইটা দিয়ে অঙ্ক সমাধান করতে হবে। সমান 50,000 ইন্টু 1.87041452। এই মানটা কিভাবে বেরোলো, সাইন্টিফিক ক্যালকুলেটর, একবারে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে এই সমাধানটা পেয়ে যাবে। এইটার সাথে 50,000 গুণ করলে দাঁড়াবে কত, যে 93,520.72 টাকা। তাহলে বর্তমানে 50,000 টাকা জমা রাখলে 6 বছর পরে কত হবে, 93,520.72 টাকা। এইভাবে তোমরা যে কোনো অঙ্কের সমাধান তোমরা পেতে পারো। যেমন বর্তমানে যদি 1 লক্ষ টাকা রাখো, তাহলে 6 বছর পরে গিয়ে কত হবে সেটা তোমরা সহজে করতে পারবে এই সূত্রটা প্রয়োগ করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমরা অঙ্কের সমাধান করতে পারবে, যে কোনো অঙ্কের ভবিষ্যৎ মূল্যের যে কোনো ধরনের অঙ্ক সমাধানটা বের করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, 6 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হলো, 93,520.72 টাকা। এবার আমরা ভবিষ্যৎ মূল্যের আরেকটা ধাপে যাব। বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা আগে শিখছি। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে বছরে একবার বাট্টাকরণ হলে কি হয়, আর এখন বছরে যদি একাধিকবার হয়, যেমন হতে পারে 2 মাস পর পর, বা মাসে হতে পারে, অথবা পাক্ষিকে হতে পারে, 6 মাস পর পর হতে পারে, এইরকম যদি হয় সেক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম হবে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা আমরা দেখে আসি। সূত্রটা হচ্ছে এফভি ইজিক্যাল টু পিভি ইন্টু 1 প্লাস আই ভাগ এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে ওই সূত্রের সাথে এই সূত্রের 2 জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে আয়ের সাথে এম ভাগ আর এন এর সাথে এম গুণ। ওই এমটাই এখানে বাড়তি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে ওই সূত্রের সাথে এই সূত্রের মিল রয়েছে, শুধুমাত্র এমটাই বাড়তি। এখানে আয়ের সাথে এম ভাগ হয়েছে, এন এর সাথে এম গুণ হয়েছে। ঠিক এভাবে আমরা এখানে এফভি সমান ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, পিভি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, এটা তোমরা আগে জানতে পেরেছো। আয় ইজিক্যাল টু ইন্টারেস্ট সুদের হার, এম নিট ইয়ার বছরের সংখ্যা, এম চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে বাড়তি হচ্ছে এম, এই চক্রবৃদ্ধির সংখ্যা। এই চক্রবৃদ্ধির সংখ্যা কি সেটা আমরা পাশে দেখে আসি। যে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে, একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে মানে বছরে একাধিকবার যদি হয়, তাহলে এম এর মান কেমন হয় সেটা আমরা দেখি। অর্ধবার্ষিক বা ষান্মাসিক বা 6 মাস পর পর যদি হয়, তাহলে এম এর মান কত দাঁড়াবে, 2। ত্রৈমাসিক হলে এম সমান 4, দ্বিমাসিক হলে এম সমান 6, মাসিক হলে এম এর সমান 12। এইভাবে পাক্ষিক যদি হয়, তাহলে এম এর মান বছরে, পাক্ষিক মানে মাসে 2 বার করে, তাহলে কত দাঁড়াচ্ছে, 12 দুনো 24, 24 এম এর মান 24। এভাবে দিনে যদি হয় তাহলে 365। তাহলে এই এম সম্পর্কে তোমরা অবগত হয়েছো। এবার আমরা অঙ্কে যাই। দেখো, বর্তমানে 10,000 টাকার অর্ধবার্ষিক 8% সুদে 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। এখানে এই অঙ্কের সাথে আগের অঙ্কের কোথায় মিল রয়েছে তোমরা সবাই ধরতে পেরেছো আশা করি।
ওই যে অর্ধবার্ষিক কথাটা, এই অর্ধবার্ষিক ওই কথার জন্যই এখানে সূত্রটা পরিবর্তন হবে। এখানে বছরে একাধিকবার হচ্ছে, তাহলে সূত্রটা কোনটা ব্যবহার হবে, যে এফভি ইকুয়াল টু ইভি ইনটু 1 প্লাস আই ভাগের ইনটু এন ইনটু এফ। এটা সবাই বুঝতে পেরেছ? এই সূত্রটা এখানে দেখে আসি। এখানে পিভি সমান 10,000, আয় 8% বা 0.08, এর 2 বছর, এম সমান 2। এবার এগুলোর মান বসিয়ে দিই, যে সমান 10,000 ইন্টু 1 যোগ 0.08 ভাগ 2 হোল টু দি পাওয়ার 2 গুণ 2। এন এর মান 2, এম এর মান 2। ওই অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 2, এম বলতে এর মান 2। এখানে 10,000 ইন্টু 1.04 হোল টু দি পাওয়ার 4। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেই এটা করতে হবে। তাহলে এর উত্তরটা কত বেরোবে, যে 10,000 গুণ 1.169858, ওর সাথে 10,000 গুণ করতে হবে। গুণ করলে উত্তরটা বেরোলো যে 11,698 টাকা। বর্তমানে যদি আমরা 10,000 টাকা জমা রাখি, 2 বছর পরে এর ভবিষ্যৎ মূল্য কত হবে, 11,698 টাকা। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে যাই। এই ধরনের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে জনাব রায়হান তার অবসরের 15 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা দিতে চান। এজন্য খুলনা ব্যাংক তাকে 12% এবং শিবসা ব্যাংক তাকে মাসিক 11% সুদের প্রস্তাব দেন। এই অঙ্কটা আমরা এসএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখতে পাই। তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমরা পাবে। এই নিয়মের অঙ্ক, যেমন গ ঘতে আমি এখানে ঠিক সেইভাবেই একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করেছি, যে গ দাগ এবং ঘ দাগ থেকে উদ্দীপকের নিয়ম অনুসারেই থাকে। এখানে বলছে জনাব রায়হান খুলনা ব্যাংক হতে 10 বছর পর কত টাকা পাবে। আমরা এই অঙ্কের সমাধান করি। এই অঙ্ক তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক আসলে আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। দেখে আসি। জনাব রায়হান তার অবসরের 15 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা দিতে চান। এজন্য খুলনা ব্যাংক তাকে 12%, খুলনা ব্যাংক কত পার্সেন্ট, 12%, এবং শিবসা ব্যাংক তাকে মাসিক 11% সুদের প্রস্তাব দেন। তাহলে গোয়ার আগে কি বলছে, জনাব রায়হান খুলনা ব্যাংক হতে 10 বছর পর কত টাকা পাবে। আমরা এই সমাধানটা দেখে আসি। খুলনা ব্যাংক, সেই সূত্রটা ব্যবহার হবে কোন সূত্র, যে ভবিষ্যৎ মূল্যে বছরে একবার চক্রবৃদ্ধি, সেই সূত্রটা, যে এফভি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা এখানে কি, পিভি 15 লক্ষ টাকা, আয় 12%, খুলনা ব্যাংক কত পার্সেন্ট দিবে, 12%, 0.12, এম মানে মেয়াদকাল 10 বছর। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে এখানে সমান 15 লক্ষ ইন্টু 1 যোগ 0.12 হোল টু দি পাওয়ার 10, এটা দাঁড়ালো। তাহলে 15 লক্ষ ইন্টু 1.12 হোল টু দি পাওয়ার 10। এখানে 15 লক্ষ ইন্টু 3.1058482008, এটা
সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই সমাধানটা করতে পারবে। এইটার সাথে 15 লক্ষ টাকা গুণ করলে দাঁড়ায় 46,58,772 টাকা। তাহলে জনাব রায়হান খুলনা ব্যাংক হতে 10 বছর পর কত টাকা? 46,58,772 টাকা পাবে। তাহলে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে খুলনা ব্যাংক হতে 10 বছর পর 46,58,772 টাকা পাবে। এবার আমরা দেখি শিবসা ব্যাংক। শিবসা ব্যাংকে কি আছে? শিবসা ব্যাংক কি বলছে যে তাকে মাসিক 11% সুদের প্রস্তাব দেয়। জনাব রায়হানের কোন ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত? জনাব রায়হানের কোন ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত? শিবসা ব্যাংকে, খুলনা ব্যাংকে এটা পেয়েছে। এবার শিবসা ব্যাংকে মাসিক 11% সুদের প্রস্তাব দেয়। তাহলে এখানে সূত্রটা ব্যবহার হবে মাসিক কথার কারণে এই সূত্রটা ব্যবহার হবে FB = PV * 1 + I ভাগ M * N গুণ M। এখানে PV 15 লক্ষ আর 11% 0.11, N 10 বছর আর M মাসিক যেহেতু বলছে M এর মান 12। তাহলে কি হলো যে সমান 15 লক্ষ ইন্টু 1 যোগ 0.11 ভাগ 12 হোল টু দি পাওয়ার 10 10 গুণ 12। এটা 15 লক্ষ ইন্টু 1.00917 হোল টু দি পাওয়ার 120 সমান 15 লক্ষ ইন্টু 2.9903। ওইটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই তার উত্তরটা কি দাঁড়ালো? 2.9903। এইটা গুণ করলে দাঁড়ায় 44,85,450 টাকা। তাহলে খুলনা ব্যাংক কত টাকা আর শিবসা ব্যাংক কত টাকা? এই দুই ব্যাংকের ভিতরে তুলনা করলে বোঝা যাবে আমার কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক। সবচেয়ে বেশি যে ব্যাংকে টাকা জমা হবে সেইটাতেই রাখা লাভজনক। তাহলে খুলনা ব্যাংক শিবসা ব্যাংকের তুলনায় কত? 1,73,322 টাকা বেশি পাবে। তাহলে খুলনা ব্যাংক শিবসা ব্যাংকের তুলনায় 1,73,322 টাকা বেশি পাবে। জনাব রায়হানের খুলনা ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত। তাহলে এই অঙ্কের সমাধান কি হলো? যে জনাব রায়হানের খুলনা ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত। মূল্যায়ন। এবার আমরা মূল্যায়ন। এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পেরেছো? ভবিষ্যৎ মূল্য কি এটা তোমরা পারো। ভবিষ্যৎ মূল্য নির্দিষ্ট সময় শেষে বর্তমান বিনিয়োগকৃত অর্থের সুদ আসল সহ মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি বলো, এটাও তোমরা পারবে। বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র বলো, এটাও তোমরা পারবে। যে FB = PV * 1 + I ভাগ M * N গুণ M। এবার বাড়ির কাজ। যে জনাব নয়ন তার সঞ্চিত 15,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা দিতে চান। এজন্য ক ব্যাংক তাকে 11% এবং খ ব্যাংক তাকে মাসিক 9% সুদের প্রস্তাব দেন। এক্ষেত্রে জনাব নয়নের জন্য কোন ব্যাংকে টাকা জমা দেওয়া লাভজনক? যে জনাব নয়নের জন্য কোন ব্যাংকে টাকা জমা দেওয়া লাভজনক? এই অঙ্কের সমাধান তোমরা বাড়িতে করবে। আশা করি এটা তোমরা পারবে। তো
এরপরে আমি এই ক্লাসটি নীতিবাক্য দিয়েই শেষ করতে চাই যে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে আগে সূর্যের মতোই পড়তে হবে। ডক্টর এপিজে আব্দুল কালামের এই মহৎ বাণী যে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে তোমাকে প্রথমে আগে সূর্যের মতো পড়তে হবে। তো আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো।